জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। সচিবালয়ে রাত 1:45টায় লাগা আগুন প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে প্রায় 10 ঘন্টা পর। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, আগুন নেভানোর পর তদন্ত কমিটির মাধ্যমে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যেতে পারে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্ঘটনা হতেই পারে, নাশকতা কেনা তদন্ত করে জানা যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, ভেতরে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে কিনা, সচিবালয়ের দৈনন্দিন কাজের কি অবস্থা? সাবিত, যেটি জানাতে পারি যে সচিবালয়ের ক্ষয়ক্ষতিটার যে কতটা ভয়াবহ সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। আমাদের হাতে এই যে মোহাম্মদ সার্জিস আলম, তিনি এই 15 মিনিট আগে একটা পোস্ট দিয়েছেন, সেইখানে আমরা যে ছবিগুলো দেখছি ভয়াবহ সেই দৃশ্যপট। আমরা এখানে দেখছি যে উপদেষ্টা নাহিদ ইসলাম আছেন, 2জন পুলিশ সদস্য আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। মানে পুরে অঙ্গার হয়ে যা বলতে যা বোঝায় সেই চিত্রটাই কিন্তু এখন আমরা দেখছি তার এই ফেসবুক পোস্টে। এবং এই নাহিদ ইসলাম সহ অন্যান্য উপদেষ্টারা তো ভেতরে আছেন, তারা হয়তো এই জিনিসগুলো পরিদর্শন করে খতিয়ে দেখছেন। একজন উপদেষ্টা বের হয়ে আসছেন ভেতর থেকে, ফারুকে আজম, যিনি একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। ওনাকে আমরা জানতে চাইলাম যে এটা মানে এত বড় দুর্ঘটনার কারণ কি, ষড়যন্ত্র কিনা। উনি বলছেন যে তদন্তের আগে এখনো কিছু বলা যাচ্ছে না, তবে উনি স্বীকার করেছেন যে এটা সচিবালয়ের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। ছাত্র আন্দোলনের সঙ্গে যে সমস্ত উপদেষ্টারা যুক্ত আছেন তার মধ্যে যে আসিফ মাহমুদ, উনি এবং এই যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় মানে নেতা, তারা এই ঘটনাটাকে আবার শুধু একটা দুর্ঘটনা বা এইভাবে দেখছেন না। তারা কিন্তু সরাসরি বলছেন যে এটা একটা দুর্ঘটনা, এটা একটা ষড়যন্ত্র। যেমন আমাদের কাছে এই যে আসিফ মাহমুদের একটা ফেসবুক পোস্ট আছে, উনি মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা আগে উনি যে নীলফামারীতে আছেন সেখান থেকে দিয়েছেন, সেখান থেকে এই ঘটনার পর ঢাকায় ফিরছেন, এরকম একটা পোস্টে উনি লিখেছেন যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের বিগত সময় হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। অর্থাৎ আসিফ মাহমুদ বা যিনি যেই উপদেষ্টা নিয়ে কাজ করছিলেন, কয়েক হাজার কোটি টাকা লোপাটেরও প্রমাণ পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকুক তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তার মানে তিনি এই বিষয়টাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু উনি ওনার বক্তব্যে ঠিক এইভাবে বলেননি। উনি বলেছেন যেটা দুর্ঘটনা হতে পারে, অন্য কিছু কিনা তদন্ত কমিটি গঠন করা হবে। এই যে উপদেষ্টা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন ফারুকে আজম, উনি বলেছেন যে এর মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এটা কয়জন আছে এখানে, কবে দেবে এই ফলাফল, এগুলো কিছু জানায়নি। সার্জিস আলম তিনিও কিন্তু এই ঘটনাটাকে এই যে আমলাদের উপর একটা মানে দোষী করার একটা মানে সেদিকে ইঙ্গিত দিয়েছেন। উনি লিখেছেন যে বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল, এই ভাষায় লিখেছেন, তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা। এদের উপর ভর করেই শেখ হাসিনা তাদের ক্ষমতা কুক্ষিগত করেছে। অর্থাৎ এই
হাসিনা আমলের বিভিন্ন অপকর্ম, চুরি, লুটপাট এগুলোর দিকে তিনি ইঙ্গিত করেছেন। আর উনি এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম তাদেরকে ট্যাগ করে বলেছেন যে সাবধান করার সময় নাই, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন, পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে। এটা হলো সার্জিস আলমের কথা। একই ধরনের পোস্ট হাসনাত আবদুল্লাহ দিয়েছেন, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি আহ্বায়ক। উনি বলেছেন যে এই ফ্যাসিজমের অ্যানাবোলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। তিনি বলেছেন যে এখানেও এই যে হাসিনার ঘি খাওয়া, উনি এভাবে সে লিখেছেন যে ফ্যাসিস্ট অ্যানাবোলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন থামাতে না পারলে আপনি শেষ, আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। তার মানে একটা ষড়যন্ত্র। এই যে যারা এই গণভ্যুত্থান ঘটিয়েছেন যে পক্ষ, সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা এই জিনিসটাকে সরাসরি একটা ষড়যন্ত্র হিসেবে দেখেছেন। কিন্তু এই উপদেষ্টা যারা এই ছাত্র আন্দোলনের বাইরে, তারা কিন্তু এভাবে বলছেন না। তারা বলছেন যে এটা ষড়যন্ত্র কিনা, এটা সময় লাগবে, এটা একটা দুর্ঘটনাও ঘটতে পারে। এই পরিস্থিতি চলছে। আমরা দেখছি যে সচিবালয়ের এই গেটটা, 5 নম্বর গেটটাই খোলা রাখা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে, এই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে প্রায় একটা ঝামেলা হচ্ছে, গ্যাঞ্জাম লেগে যাচ্ছে যে ঢুকতে দেয়া নিয়ে। আর সংবাদকর্মীদেরও এখনো ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে এই উপদেষ্টা যারা ভেতরে আছেন, তারা যদি কথা বলেন, তখন আমরা হয়তো আরো অন্য কিছু, এই ভেতরের ভয়াবহতার আরো চিত্র, আরো খবর আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল সাবিত, এই সচিবালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোকদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। তবে কিশোরগঞ্জে গ্রেপ্তার এ মামলার আরেক আসামি এসআই মালেককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এর আগে গত মঙ্গলবার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর 2 জনকে গ্রেপ্তার করেন পুলিশ। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, যা এরই মধ্যে উঠে এসেছে তদন্ত সংস্থার রিপোর্টে। 26 জানুয়ারি মুকুলকে ফের হাজির করা হবে ট্রাইব্যুনালে। তার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কাউকে অন্ধকারে রেখে নয়, পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছে ঘটনা তদন্তের দায়িত্ব পাওয়া জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবির হেডকোয়ার্টারে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের বিষয় নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান। বলেন, কাউকে অন্ধকারে নয়, পরিষ্কারভাবেই করা হবে পুরো তদন্ত। পিলখানা হত্যাকাণ্ডকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা ও সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সব কিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যেমন এই পুরো অপারেশন, এটা কিন্তু অন্য কমিশনের মতো নয়। এটা একটা অন্য রকমের কমিশন, যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বৈরাচারের দোসররা সচিবালয়ে বসে কিভাবে ষড়যন্ত্র করার সাহস পায়, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফ্রম আয়োজিত অবস্থান কর্মসূচিতে একথা বলেন তিনি।
বিএনপির এই নেতা অবিলম্বে সচিবালয়ে অগ্নিকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এ সময় বক্তারা শেখ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। বলেন, শিগগিরই নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক ও ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। এ সময় ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশকে সম্মান করতে হবে। এ জাতি কারো চোখ রাঙানোর ভয় পায় না। এর আগে খুলনার কয়রা উপজেলার কর্মী সম্মেলনে যাওয়ার পথে ডুমুরিয়ার 18 মাইল এলাকায় পথসভা করেন। পরে পাইকগাছার কাশিমনগর বাজার এলাকায় যাত্রা বিরতি নেন জামায়াতের আমির। পথসভায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পরে পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে আরেকটি পথসভায় অংশ নেন। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তারা। একই দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা ও সিলেট আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এ সময় 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা এই সমাবেশে অংশ নেয়। সরকার পরিচালনায় শতভাগ কোটার দাবি অযৌক্তিক ও অন্যায্য বলে মন্তব্য করেন বিক্ষুব্ধরা। উপসচিব পদে সকল কোটার অবসান, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় ও সকল ক্যাডারে সমতার দাবি করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কুমিল্লার সদস্যরা। সরকারের উন্নয়নে ভূমিকা রাখার কথা উল্লেখ করে পদোন্নতি সংক্রান্ত জটিলতা দূরীকরণ সহ আন্তঃক্যাডারদের মধ্যে সকল প্রকার বৈষম্যের নিরসনের দাবি করেন সিলেট আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধনকারীরা। মেধার মাধ্যমে আমরা সিভিল সার্ভিসে জয়েন করি, তারপর আমরা কোটাতে যাচ্ছি। একটি পক্ষ বলছে সচিবালয়ের সবচেয়ে গুরুত্ব নীতি নির্ধারণের যে রাষ্ট্রযন্ত্রের যে কাঠামোগত যে আয়োজন, যে সচিবালয়ের যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, এই হায়ারার্কিতে তারা ছাড়া কেউ যাবে না। আমাদের মূল দাবি হচ্ছে যে বৈষম্য বিরোধী এই বাংলায় কোনো প্রকার বৈষম্য আমরা চাই না, সেটা হোক সরকারি চাকরিতে, হোক বেসরকারি চাকরিতে, বা হোক সাধারণ মানুষের ক্ষেত্রে। এই রাষ্ট্রসভার এখানে কোনো বৈষম্য করা যাবে না। এখানে কোনো কোটার মধ্য দিয়ে প্রশাসনের জন্য 75% গত 50 বছর ধরে যে দুর্বৃত্তপনা করা হয়েছে, এটার অবসান হতেই হবে। মন্ত্রণালয়ের মধ্যে আমরা প্রশাসনিকভাবে অংশগ্রহণ করতে চাই। আমাদের প্রত্যেক মন্ত্রণালয় হবে, যে ক্যাডার সেই মন্ত্রণালয় চালাবে। আমাদের মূল দাবি হচ্ছে সকল ক্যাডারের মধ্যে সমতা অর্জন করা। যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির আনুষ্ঠানিক মর্যাদা পেল ঈগল পাখি। প্রায় 250 বছর ধরে মার্কিন প্রতিপত্তি ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই পাখিটি। এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের পতাকায় সামরিক বাহিনীর পরিচালক, পাসপোর্ট, এমনকি মুদ্রাতেও প্রতীক হিসাবে আছে ঈগলের ছবি। বিদায় বেলায় একদিনেই 50টি বিলে সই করেছেন বাইডেন। কোন অপরাধে দোষী সাব্যস্ত হলে কংগ্রেস সদস্যরা তাদের পেনশন তুলতে পারবেন না, এমন একটি বিলও সই করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা ও মৃত্যু রোধে প্রথমবারের মতো ফেডারেল অ্যান্টি হেজিং স্ট্যান্ডার্ড চালু করেছেন।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.ekhon.tv। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।